এদিকে ইয়েমেনের হুথিরাও একটা ঘোষণা দিয়েছে যে তারা ওই লোহিত সাগরকে অবরোধ করবে, সৌদি আরবকে অবরোধ করবে। লড়াই লেগে আছে, এগুলো থামবে না, এবং যতদিন থামবে না ততদিন আরও বড় কিছু হবার আশঙ্কা রয়ে যায়। ওদিকে ইরানিরা তো একটা হুমকি দিয়ে বসে আছে যে বৈরুতে হামলা হলে তারাও ইসরায়েলের উপর হামলা করবে। সেজন্য নেতানিয়াহু চায় যে এই যুদ্ধাবস্থা বজায় থাকুক। তো আকাশ তাদের অলরেডি তারা ব্যবহার করছে, খালি স্থলঘাটিগুলো এখনও ব্যবহার করতে পারছে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের গতি প্রকৃতি এবং বহির্বিশ্বে এর প্রভাব প্রতিক্রিয়া নিয়ে আজকে কথা বলবো চর্চা সংলাপে। আমাদের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান এবং আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মুস্তফা। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। চর্চা সংলাপে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ তো থামল না, যুদ্ধবিরতি চুক্তি হলো এবং স্থায়ী চুক্তির লক্ষ্যে আলোচনা চলার কথা, কিন্তু এরই মধ্যে সেখানে পাল্টা হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব মিলে ইরাকে যে ইরানের সমর্থক মিলিশিয়াদের উপর হামলা চালিয়ে অনেককে হত্যা করেছে, এর পাল্টা ইরান আবার জর্ডানে হামলা চালিয়েছে। তো যুদ্ধ কি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তেছে? হ্যাঁ, এইটা ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধ কখনোই থামেনি। এপ্রিল মাসে একটা যুদ্ধবিরতি ছিল, তার মধ্যেও কিন্তু অন্যান্য কাজ শুরু হয়ে গেল, কারণ ট্রাম্প তখন ইরানের যত সমুদ্র বন্দর সেগুলোর উপর একটা অবরোধ দেওয়া শুরু করলেন। এখন অবরোধ তো অনেকের কাছে এটা যুদ্ধের একটা অংশ। কাজে আপনি যদি অবরোধ দেন, তার মানে আপনি যুদ্ধবিরতি আসলে সেভাবে মানছেন না। তো যার ফলে ইরানও ওই হরমুজ প্রণালী থেকে তার নিয়ন্ত্রণ একটু শিথিল করার কথা ছিল, সেটা আর করলো না। এখন যেটা দেখছি যে গত 3 দিন আপনার আমেরিকানরা ইরানের উপর নতুন কোনো হামলা চালায়নি, ফলে ইরানও অন্য কারোর উপরে নতুন হামলা চালায়নি। কিন্তু এরই মধ্যে সৌদি আরবের কিছু কিছু তেল স্থাপনা লক্ষ্য করে বেশ কিছু ড্রোন হামলা হয়, এবং ধরে নেওয়া হয় যে এই ড্রোনগুলো এসছে ইরাক থেকে। যে ইরাকের যে কিছু মিলিশিয়া বাহিনী আছে, শিয়া মিলিশিয়া, যারা ইরানের সাথে ইরানের মিত্র, তারা এটা করেছে বলে একটা অভিযোগ তোলা হয়। কিন্তু আদৌ তারা করেছে কিনা সেটা তো প্রমাণ করা খুব কঠিন। ইরানের যেই সামরিক কর্তৃপক্ষ তারা বলছে যে এই ড্রোন হামলার সাথে তারা বা তাদের মিত্ররা কোনোভাবে যুক্ত না। কিন্তু তারপরেও আমেরিকা এবং সৌদি আরব ওই ইরাকের সেই মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালালো। এখন ইরানও হামলা চালিয়েছে, তবে সৌদি আরবে চালায়নি। এটা একটু মজার ব্যাপার, তারা হামলাটা সৌদি আরবে চালায়নি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। জর্ডানে তারা চালিয়েছে, কারণ ইরানের কিছু কিছু লক্ষ্য আছে, এবং এই দফায় গত 2 সপ্তাহ ধরে যেই পাল্টা হামলা হচ্ছে, সেই পাল্টা হামলায় আপনার ইরানিরা একেবারে ডেডিকেটেডলি জর্ডানের দিকে আঘাত করছে, কারণ তারা দেখছে জর্ডান একটা খুবই গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা এবং ইসরায়েলের ডিফেন্সের জন্য। জর্ডানের যেসব আমেরিকান স্থাপনা আছে, রেডার এবং অন্যান্য স্থাপনা আছে, সেগুলো কিন্তু নিয়োজিত মূলত ইসরায়েলের প্রতিরক্ষার জন্য, আর কারো প্রতিরক্ষার জন্য না। সেজন্য ইরান খুব মনোযোগ সহকারে তারা চেষ্টা করছে ওই স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য। কিন্তু সৌদি আরবকে তারা এখনও ঘাটাতে চায় না। কিন্তু আমরা যেটা দেখছি যে যুদ্ধের একটু পরিধিটা বাড়ছে। এদিকে ইয়েমেনের হুথিরাও একটা ঘোষণা দিয়েছে যে তারা ওই লোহিত সাগরকে অবরোধ করবে, সৌদি আরবকে অবরোধ করবে। সেটা করতে পারবে কিনা আমরা পরে বুঝবো, কিন্তু ঘোষণা তো দিয়েছে। এদিকে আপনার যুদ্ধ ইরাকে আবার ছড়িয়ে পড়ছে। ওদিকে আবার বলা হচ্ছে যে ইরাকে যেসব কুর্দি জনগোষ্ঠী আছে এবং ইরানের কুর্দি জনগোষ্ঠী যারা ইরাকে আশ্রয় নিয়ে আছে, তারা হামলা চালাতে পারে ইরানের উপর। কিন্তু তার আগেই ইরানও আগেই তাদের উপর হামলা চালাচ্ছে, কিন্তু গত 2 সপ্তাহ ধরে তারা এই কুর্দি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। কাজেই পুরো যুদ্ধ মধ্যপ্রাচ্য হয়ে যাচ্ছে একটা যুদ্ধের ক্ষেত্র। এবং এই ইরান এবং আমেরিকার মধ্যে যদি একটা সমঝোতা না হয়, তাহলে এই যে ছোটোখাটো লড়াই লেগে আছে, এগুলো থামবে না, এবং যতদিন থামবে না ততদিন আরও বড় কিছু হবার আশঙ্কা রয়ে যায়। এই যুদ্ধের পাশাপাশি তো আলোচনারও একটা প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনারও একটা উদ্যোগ চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে
ইরানের সাথে আলোচনা চলছে, কিন্তু ইরানি কর্তৃপক্ষ বলছে যে না, কোনো আলোচনা চলছে না। এটা ধরে না হয় যে ট্রাম্প মাঝে মধ্যে বলে থাকেন এরকম যে আমরা শান্তি আলোচনা চলছে, মানে প্রায় সে মানে সমঝোতা হয়ে গেল বলে তারপর বলবেন যে ইরানিরা প্রত্যেক দিন আমাকে ফোন করে বলে যে আরে আমরা একটা চুক্তি করতে খুব আগ্রহী, আমরা মানে যুদ্ধ আর চাই না। কিন্তু এসবের পিছনে একটা কারণ থাকতে পারে, যখনই তেলের বাজার বেশি উঁচু হয়ে যায়, যে তেলের দাম বেড়ে যায় এবং শেয়ার বাজার একটু অস্থির হয়ে পড়ে, তখনই কিন্তু ট্রাম্পের মুখ থেকে এই শান্তির কথা বেশি শোনা যায়। কারণ তখন এই শান্তির কথার কারণে তেলের দাম একটু কমতে থাকে, শেয়ার বাজার একটু চাঙ্গা হয়। আপনি দেখবেন এই মানে গত কয়েকদিনে তেলের দাম কিন্তু বেশ বেড়েছে, আবার 100-র উপরে 100 কাছাকাছি চলে গেছে। এখন ট্রাম্প এসব কথা বলে আসলে বাজারকে শান্ত করতে চান। আদৌ আলোচনার টেবিলে কোনো সমঝোতা হচ্ছে কিনা, আদৌ তারা অগ্রগতি সাধন করছে কিনা, সেটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে ট্রাম্পের একটা ক্যালকুলেশন আছে। তিনি অনেক সময় দাম বাড়িয়ে দেন একটা হুঙ্কার দিয়ে যে আমি সব শেষ করে দিব, সবাই আতঙ্কিত হয়ে দাম মানে শেয়ার বাজার পড়তে থাকে, তেলের দাম বাড়তে থাকে। দুদিন পরে তিনি বলবেন যে এই তো শান্তি চুক্তি চলে আসছে, আবার উল্টো হয়ে যাচ্ছে। তার মানে এই যুদ্ধের মূল লক্ষ্য অস্ত্র এবং তেল। তেল তো বটেই। ডোনাল্ড ট্রাম্প কখনোই এই জিনিসটা লোকান না যে তিনি ইরানের তেল নিয়ন্ত্রণ করতে চান, যেমন ভেনেজুয়েলারটা করছেন। শুধু নিয়ন্ত্রণ করছেন না, ওখান থেকে তিনি ভেনেজুয়েলা যে তেল বিক্রি করছে এখন, সেই তেল কার কাছে বিক্রি করা হবে, কিভাবে যাবে, এগুলো যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। এবং ওই তেল বিক্রি করে যে টাকা উপার্জন করছে, সেই টাকার একটা পয়সাও ভেনেজুয়েলাকে দেওয়া হচ্ছে না, সেগুলো সব যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ব্যাংক অ্যাকাউন্টে, যে ব্যাংক অ্যাকাউন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করে। সোফার $13 বিলিয়ন ওই অ্যাকাউন্টে জমা হয়েছে। এখন ভেনেজুয়েলা ওই নিজের তেল বিক্রি করে টাকা পাচ্ছে না, এটা যুক্তরাষ্ট্র পাচ্ছে। আপনি বলতে পারেন এটা এক ধরনের ডাকাতি, মানে দিনে দুপুরে দস্যুতার মতো। তো তিনি আশা করছিলেন যে ইরানের সাথে এই ধরনের একটা কিছু হবে, ইরানের তেল তিনি নিয়ন্ত্রণ করবেন এবং তিনি ডিসাইড করবেন কে কার কাছে তেল বিক্রি করা হবে, কার কাছে করা হবে না, এই অর্থ দিয়ে কে পাবে, ইরান আদৌ পাবে কিনা, এইসব। কিন্তু এই জন্য অনেকে বলে না যে ইরান ভেনেজুয়েলা না, এই কথা কিন্তু প্রায় আপনি শুনবেন যে ইরান ভেনেজুয়েলা না। এর কারণই হচ্ছে যে ইরান বলতে চায় যে তুমি ভেনেজুয়েলাকে যা করছো কখনো ভেবো না যে ইরানকে সেটা করতে পারবে, কারণ তারাও জানে যে তেল হচ্ছে একটা বড় লক্ষ্য। নিউক্লিয়ারটা হচ্ছে ইসরায়েলের জন্য। ইসরায়েল চায় ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করতে, কারণ তারা মনে করে এটা তাদের প্রতি একটা হুমকি, কারণ তারা একমাত্র শক্তি মধ্যপ্রাচ্যে যাদের পারমাণবিক অস্ত্র আছে এবং তারা এই মনোপলিটা বজায় রাখতে চায়। ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায় তাহলে সেই মনোপলি থাকে না, তাদের প্রতি একটা হুমকি হয়ে যায়। সেই জন্য ইসরায়েল চায় ইরানের পারমাণবিক শক্তিটা ধ্বংস করতে, এবং ট্রাম্পও সেটা চায় ইসরায়েলের কারণে। কিন্তু এর সাথে তার একটা লক্ষ্য হচ্ছে তেলের বাজার, কারণ তিনি কিন্তু খুবই মানে সম্পদ নিয়ে খুবই চিন্তিত। সব জায়গায় কিন্তু তিনি তেলের নিয়ন্ত্রণ খুঁজে বেড়ান। সিরিয়া বলুন, ইরাক বলুন, ইরাকের তেলও কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। ইরাকের তেলের জন্য যুক্তরাষ্ট্রকে আপনার পয়সা দিতে হয়, ইরাককে কমিশন দিতে হয় বিলিয়নস অফ ডলার্স। তো এটা কী কারণে? এটা কারণ হচ্ছে ইরাকের সাথে চুক্তি করা আছে, আমেরিকা নিয়ন্ত্রণ করে ইরাকের তেল। কাজেই মানে ট্রাম্পের এই তেলের প্রতি ট্রাম্পের মোহ এটা গোপন জিনিস না, এটা সবাই জানে, সবাই বোঝে। ট্রাম্প নিজেও চিৎকার করে বলেন যে আমি তেলটা ধরবো, আমি তেলটা নিয়ে নিব, আমি তেলটা এই করবো। ইসরায়েলের এই যুদ্ধের দৃশ্যপটে আমরা ইসরায়েলকে একটু অনুপস্থিত দেখছি এই গত এক সপ্তাহের দৃশ্যপটে। অর্থাৎ লেবাননে কি একটা স্থিতি অবস্থা আছে মোটামুটি, যদিও ইসরায়েল মাঝে মধ্যে মানে কি প্রায় প্রতিদিনই কোনো না কোনো মানে বাড়িঘর ধ্বংস করছে বা কোনো না কোনো জায়গায় হামলা করছে, কাউকে খুন করছে। কিন্তু তারপরেও ইসরায়েল যা করছিল তার আগে, এই যে যুদ্ধবিরতি যেটা আমেরিকানরা আয়োজন করলো লেবাননের প্রেসিডেন্টের সাথে নিয়ে, সেটা মোটামুটি স্থিতিশীল আছে। আর ওদিকে ইরানিরা তো একটা হুমকি দিয়ে বসে আছে যে বৈরিতে হামলা হলে তারাও ইসরায়েলের উপর হামলা করবে। ওই হুমকির পরে কিন্তু আরও বেশি জোরদার হয়েছে এই যুদ্ধবিরতিটা, এবং ইসরায়েল ওই হুমকির পরে আর বৈরিতে আর হামলা করেনি। কাজেই আমি বলবো যে লেবাননে যেই এক ধরনের শান্তি বজায় আছে এই মুহূর্তে, সেটা পুরোপুরি আমেরিকানরা ইসরায়েলকে চাপ দিয়ে
এবং ইরানিদের এই হুমকি এই দুইটার কারণে হচ্ছে। কারণ ইসরায়েলের পরিকল্পনায় কিন্তু ওখানে শান্তি না। ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে লেবাননের 1/3 জমি দখল করে নিয়ে সেখান থেকে সব লেবানিজদেরকে বের করে দেওয়া, বের করে দিয়ে ওইটাকে একদম নিজের অংশ করে নেওয়া। এটা হচ্ছে ইসরায়েলের মূল লক্ষ্য, কিন্তু সেটা সে করতে পারছে না। আর সামনে তো ইসরায়েলের নির্বাচন, সেক্ষেত্রে নেতানিয়াহু যে দল প্রতিনিধিত্ব করেন বা তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কি হুমকির মুখে? এখন যুদ্ধ যদি থেমে যায়, সব যুদ্ধ যদি থেমে যায়, তাহলে ইসরায়েলের জনগণ একভাবে ভোট দিতে পারবে। তারা তখন নেতানিয়াহুকে তার কর্মকাণ্ড, তার চরিত্র, তার নীতি সব কিছুর উপর তার ভোট দেবে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে এবং নেতানিয়াহু যেটা চায়, নির্বাচনটা হোক একটা যুদ্ধাবস্থার মধ্যে। তাহলে জনগণ যুদ্ধাবস্থার মধ্যে নেতার বিরুদ্ধে ভোট দেবে না। নেতা মানে নেতানিয়াহু, তার বিরুদ্ধে ভোট দেবে না, কারণ কেউ চায় না যে একটা যুদ্ধের মধ্যে সরকার হাতকে দুর্বল করতে। কাজেই তারা মনে করছে যে যদি নেতানিয়াহুকে ভোট না দিই, যদি একটা দুর্বল, একটা অস্থিতিশীল সরকার আসে যার সেরকম সংখ্যাগরিষ্ঠতা নাই, তাহলে ইসরায়েলকে কেউ শক্তিশালী ভাববে না। সেজন্য নেতানিয়াহু চায় যে এই যুদ্ধাবস্থা বজায় থাকুক, এবং সে হয়তো চায় যে আপনি দেখবেন যে হয়তো নির্বাচন যতই ঘনিয়ে আসবে, হয়তো তিনি কোনো না কোনো রাস্তা খুঁজবেন আবার ইরানের সাথে একটা টক্কর লাগাতে, কারণ তাহলে তার হাতটা আবার শক্তিশালী হবে। নির্বাচন দিবেন এবং লোকজন ভাববে যে এই নেতানিয়াহুকেই ক্ষমতা রাখতে হবে, নইলে ইসরায়েলকে দুর্বল ভাববে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সিরিয়াকেও যুক্ত করতে চাচ্ছে, মানে তার স্থাপনা, তার যে বিমান ঘাঁটি ব্যবহার করা এবং ওই প্রেসিডেন্টকে যুদ্ধের পক্ষে আনার চেষ্টা করছে। তারা মনে করছে কি যে সিরিয়ার যে প্রেসিডেন্ট আহমেদ আল শারা, তিনি তো ছিলেন যেই মিলিশিয়ার প্রধান হায়াত তাহরির আল শাম, তারা দীর্ঘদিন সিরিয়ার তৎকালীন প্রধান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এবং বাশার আল আসাদের প্রধান সমর্থক ছিল ইরান এবং হেজবুল্লাহ লেবাননের। এবং যেহেতু ইসরায়েল, ইরান এবং হেজবুল্লাহ এই দুইটার বিরুদ্ধে যুদ্ধ করছে, আমেরিকাও হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা মনে করছে যে আহমেদ আল শারা তাদেরকে সমর্থন দিবে। এবং আসলে তারা চায় যে আহমেদ আল শারা তার কিছু সেনাবাহিনী পাঠিয়ে দেবে লেবাননে হিজবুল্লাহকে মোকাবেলা করার জন্য, উল্টো দিক থেকে, এদিকে ইসরায়েল, ওদিক থেকে সিরিয়া। কিন্তু আহমেদ আল শারা অত বোকা না, তিনি কিন্তু লেবাননে ঢুকতে চান না, কারণ তিনি জানেন তার বাহিনী লেবাননে ঢুকলে 10 বছরে বের হতে পারবে না, এবং তিনি এমন একটা ফাঁদে পড়বেন যে যেখান থেকে নিজেকে বের করা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে এবং তার ক্ষমতাই ধসে পড়বে দেশের ভেতরে। সেজন্য তিনি ওই দিক থেকে অনেক দূরে রাখছেন নিজেকে। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য সিরিয়ার যদি বিমান ঘাঁটি ব্যবহার করতে পারে, তাহলে অবশ্যই ইসরায়েল এবং আমেরিকার সুবিধা হবে। এই মুহূর্তে তারা সিরিয়ার আকাশ সীমা অবাধে ব্যবহার করতে পারছে। সিরিয়ার আকাশ, ইরাকের আকাশ, এগুলো হয়ে গেছে ইসরায়েলের হাইওয়ের মতো। সেখানে আপনার ওই তেলবাহী বিমান উঠতে থাকে এবং ইসরায়েলের জঙ্গি বিমানগুলো সেই তেলবাহী বিমান থেকে তাদের তেল সংগ্রহ করে ইরানে গিয়ে হামলা করছে। আর না হলে তো আপনার ইসরায়েল থেকে ইরানে হামলা করে ফেরা কোনো জঙ্গি বিমানের পক্ষে সম্ভব না, দূরত্বটা অনেক বেশি। সেজন্য এই সিরিয়া এবং ইরাকের আকাশপথে যেই ট্যাঙ্কারের যে বহর টহল দিতে থাকে, সেগুলো হয়ে যায় একটা হাইওয়ের উপর যত আপনার পেট্রোল স্টেশনের মতো, তারা গিয়ে সেখান থেকে তেল সংগ্রহ করে যায়। তো আকাশ তাদের অলরেডি তারা ব্যবহার করছে, খালি স্থলঘাটিগুলো এখনও ব্যবহার করতে পারছে না। হরমুজ প্রণালী, যেটি এই যুদ্ধের অন্যতম আলোচিত বিষয়, এখন কার নিয়ন্ত্রণে? হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণেই আমি বলবো, কারণ ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজই সেটা অতিক্রম করতে পারছে না। কালকেও দেখলাম যে 3টি ট্যাঙ্কার তারা ওই ওমান ঘেঁষে আমেরিকানরা যে রাস্তা তৈরি করেছিল, যে রাস্তা ইরান বলেছে যে এটা আমরা সমর্থন করি না, আমরা অনুমোদন দেইনি, এটা বিপজ্জনক, সেই রাস্তা দিয়ে 3টা ট্যাঙ্কার যাচ্ছিল, 3টাকেই আটকে দিয়েছে ইরান। কাজেই তাদের অনুমতি ছাড়া বা তাদের সাথে সমন্বয় না করে যেই জাহাজই ঢোকার চেষ্টা করছে তাকেই তারা আটকে দিচ্ছে, অর্থাৎ নিয়ন্ত্রণ তাদের হাতেই। এর মধ্যে ওমান একটা প্রস্তাব দিয়েছে যে মালাক্কা প্রণালীর মতো
এখানেও যৌথ ব্যবস্থাপনা হোক ভবিষ্যতে হরমুজ প্রণালীর। এরকম প্রস্তাব কিন্তু ইরান অনেক আগেই দিয়েছে যে হরমুজ প্রণালী ইরান এবং ওমান এই দুইটা দেশ মিলে একটা অথরিটি তৈরি করে তারা নিয়ন্ত্রণ করবে। কিন্তু তারা মানে ইরান বলছে যে সেখানে ওই টোল আদায়ের একটা ব্যবস্থা থাকবে দুদিক থেকেই। কাজেই এই মানে যৌথ ব্যবস্থাপনা কিন্তু নতুন আইডিয়া না। ওমান যেটা করার চেষ্টা করছে এখন যে অন্যান্য যে গালফ দেশগুলো আছে, আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি, এদের সবাইকে নিয়ে হয়তো করার চেষ্টা করছে, যেটা ইরান ভালো চোখে দেখবে না। তারা চাইবে শুধু ইরান এবং ওমান এই দুই দেশ, যেহেতু এই প্রণালীটা যাদের জলসীমার মধ্যে, এদের জলসীমার মধ্যে দিয়ে যাচ্ছে এই প্রণালীটা ওখানেই। কাজেই ওই সৌদি আরব কেন এর মধ্যে থাকবে, বা কুয়েত তো প্রশ্নই ওঠে না, সে তো বহুদূরে। সো ওমান প্রস্তাব দিতে পারে, সবাই প্রস্তাব দিতে পারে, কিন্তু ইরান রাজি না হলে কিছুই হবে না। এর মধ্যে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের তেল সরবরাহের উপর একটা হুমকি দিয়েছে যে তাদের প্রণালী ব্যবহার করতে পারবে না যেখান থেকে তেল সরবরাহ করতো। হ্যাঁ, এটা এখন সবাই এখনও সেরকম কোনো আতঙ্ক ছড়ায়নি বিশ্ব বাণিজ্যে, কারণ আপনার ভারত মহাসাগর আর লোহিত সাগর, যেটা সুয়েজ কানাল হয়ে ভূমধ্যসাগরে যায়, সেটার যাওয়ার পথে ঠিক হরমুজ প্রণালীর মতোই খুব সরু একটা প্রণালী দিয়ে যেতে হয়, বাবল মান্দাব যার নাম। আপনার একদিকে ইয়েমেন, অন্যদিকে বোধহয় আপনার পূর্ব আফ্রিকার, এটা এরিট্রিয়া হতে পারে বা জিবুটি হতে পারে, তার একটা অংশ। কিন্তু সেখানেও আমরা দেখলাম যে দু একটা জাহাজের উপর আক্রমণ হয়েছে। কাজেই বাবেল মান্দাব যদি হুতিরা পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব বাণিজ্যে আরেকটা ওই হরমুজ প্রণালীর সম পরিমাণ একটা ধাক্কা খাবে বিশ্ব বাণিজ্য। কারণ এদিক দিয়ে ইউরোপ থেকে এবং এশিয়ার মধ্যে, ইউরোপ এবং এশিয়া বাণিজ্যের একটা বড় অংশ এই বাবেল মান্দাব হয়ে সুয়েজ কানাল হয়ে যায়। কাজেই এটা যদি বন্ধ হয়ে যায়, এমন একটা ধাক্কা আসবে, তখন তেলের দাম $100 না $200 চলে যেতে পারে। আর সৌদি আরব যেই ওই লোহিত সাগরের উপরে যেই সব বন্দর আছে, যেখান দিয়ে তারা কিছু তেলের টার্মিনাল আছে, সেগুলো যদি হুতিরা ব্লকেট করতে সমর্থন হয়, এবং না করার কোনো কারণ আমি দেখি না, তারা যেই সক্ষমতা ইতিমধ্যে দেখিয়েছে, তাহলে বিশ্ব তেল বাজার এমন একটা বিপর্যয় হবে যেটার থেকে কোনো দেশই রেহাই পাবে না। কাজেই এই বাবেল মান্দাব এবং লোহিত সাগর অবরোধের মানে কার্যকর হওয়ার আগেই এই যুদ্ধের সমাধান যদি না হয়, তাহলে বিপদ এখন মানে এতদিন আমরা যে বিপদ দেখেছি সেটা মানে ম্লান হয়ে যাবে ভবিষ্যতে যে বিপদ আসবে সেটার কাছে। আপনি জ্বালানির কথা বলছিলেন, যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে যে যারা রাশিয়া এবং চীনের সঙ্গে ব্যবসা করবে, তাদের উপর কয়েকশো মানে শতভাগ শুল্ক আরোপের প্রস্তাব পাশ হয়েছে। তাই এটা তো বিশ্ব বাণিজ্যে কী ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে? এটা যদি তারা কার্যকর করে, তাদের লক্ষ্য হবে যাতে সারা দুনিয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয়। কারণ তাদের কথা হচ্ছে যে রাশিয়ার যে পুরো বাজেট, তাদের যে রাজস্ব আয়, তার একটা বড় অংশ, হয়তো 30% মেবি মোর, এই তেল এবং গ্যাস থেকে আসে। কাজেই তারা যদি সারা বিশ্বকে এই 100% ট্যারিফের ভয় দেখিয়ে বিশ্বকে মানে এমনভাবে পরিস্থিতি ক্রিয়েট করতে পারে যে কেউই রাশিয়ার কাছ থেকে কিছু কিনবে না, তাহলে রাশিয়ার অর্থনীতির উপর একটা বড় বিপর্যয় নেমে আসবে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই 100% ট্যারিফ, এটা আমেরিকান প্রেসিডেন্ট আরোপ করবে কি করবে না, প্রস্তাব পাশ হলেও তার হাতে একটা ক্ষমতা থাকে, তিনি যদি চান। কারণ যদি চীন কেনে, এবং চীন হচ্ছে বিশ্বের উৎপাদন কেন্দ্র, মানে পৃথিবীর বেশিরভাগই দেশই চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করে। কাজে আপনি এখন চীনের উপর আরোপ করবেন 100% ট্যারিফ শুল্ক, আর এই শুল্ক, এবং আমেরিকা এত বেশি জিনিস চীন থেকে আসে, তাহলে তো আমেরিকার ভিতরেই একটা মানে আমেরিকার অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। কারণ এই যে ট্যারিফ, এটা কিন্তু চীন দেবে না, এটা দেবে যুক্তরাষ্ট্রে যারা আমদানি করছে, তারা আমদানিকারক, তারা দিবে ট্যারিফটা। এবং ট্যারিফের যেই দাম, সেটা তারা
অ্যাড করে দিবে আপনার বাজার মূল্যের সাথে, তাহলে ধাক্কাটা কে খাবে আলটিমেটলি? ক্রেতা। ক্রেতা। এবং ক্রেতারা তো পছন্দ করবে না এই জিনিসটা। সো আমার মনে হয় না কোনো আমেরিকান প্রেসিডেন্ট সজ্ঞানে, তার মাথা যদি ঠিক থাকে, এরকম কাণ্ড করবে যে চীন থেকে আমদানি করা পণ্যের উপর 100% ট্যারিফ শুল্ক সে আরোপ করবে। এটা কল্পনার বাইরে। এটা যদি করে তাহলে আমেরিকার অর্থনীতিতে একটা বিরাট ঝামেলা এসে যাবে, যেটা আপনার ভোটে পরে তার ফলাফল তারা ভোটেই পাবে। এর আগের আলোচনায় আমরা কথা বলছিলাম যুক্তরাজ্যের নতুন সরকারের কী ধরনের পদক্ষেপ নেবে এবং সেই পদক্ষেপ আগের স্টারমার সরকারের থেকে ভিন্ন হবে কিনা, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে। এই গত সপ্তাহখানেক তো হয়ে গেছে সরকারের বয়স, তাদের গতিবিধি কোন দিকে, মানে তারা কোনো দৃশ্যমান কোনো পরিবর্তন নিয়েছে না আগের সরকারের যে ধারাবাহিকতাই রক্ষা করে চলছে? আন্তর্জাতিক ক্ষেত্রে দৃশ্যমান সেরকম কোনো পরিবর্তন নেই। কারণ এক নম্বর, ইউক্রেনের বেলায় অ্যান্ডি বার্নাম ঘোষণা দিয়েছেন যে তিনি ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিয়ে আসবেন, এবং জেলেনস্কি ইংল্যান্ডে গেছে, গিয়ে অ্যান্ডি বার্নামের সাথে দেখা করেছেন। এখানে আপনি বলতে পারেন একটা হালকা পরিবর্তন। পরিবর্তনটা হচ্ছে এরকম, ব্রিটেনে যখনই কোনো নতুন প্রধানমন্ত্রী আসে তারা কিয়েভ যান, কিয়েভ গিয়ে জেলেনস্কিকে সমর্থন দেখান, এই যে আমি আসছি। এইবার অ্যান্ডি বার্নাম কিয়েভ যাননি, জেলেনস্কি গেছে লন্ডনে বার্নামের সাথে দেখা করতে। তো আপনি বলতে পারেন এটা একটা সূক্ষ্ম পার্থক্য। হয়তো অ্যান্ডি বার্নাম এইটা মানে করে ইউক্রেনকে জানান দিলেন যে তোমার প্রতি আমার সমর্থন আমি বজায় রাখছি, কিন্তু ভেবো না যে এটা স্থায়ী এবং যে কোনো মূল্যে আমি চালিয়ে যাব সেটা। আমার মনে হয় এই একটা হালকা বার্তা তিনি হয়তো দিয়েছেন জেলেনস্কিকে, যে আমারও তো একটা অর্থনীতি আছে, আমারও বিপদ আপদ আছে, আমারও জনগণ আছে, আমাকে ভোটে জিততে হবে যখন আমি ভোট দিই। কাজেই মানে তিনি বলেননি যে ইউক্রেনের প্রতি ব্রিটিশ সমর্থনটা এখন কোনো একটা শর্ত সাপেক্ষে করা হবে, সেটা তিনি মুখে বলবেন না, কিন্তু হয়তো কাজে কর্মে সেটাই দেখা যাবে। ইরান প্রশ্নের সাবেক স্টারমার সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের টানাপোড়েন চলছিল, যে ট্রাম্প যেভাবে সহযোগিতা চেয়েছে স্টারমার সেই সহযোগিতা দেননি। আর সেটি এই নতুন সরকারের ক্ষেত্রেও কি একইভাবে একই ধারা বহন করবে, না পরিবর্তন আসতে পারে? আমার মনে হয় না যে অ্যান্ডি বার্নাম নতুন কোনো সমর্থন দেবে ট্রাম্প সরকারকে। যেটা হচ্ছে, স্টারমার সরকারই কিন্তু মানে ব্রিটেনের যেসব ঘাঁটি আছে, আমেরিকান ঘাঁটি, বা যেসব ঘাঁটি আমেরিকানরা শেয়ার করে ব্রিটিশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সাথে, সেসব ঘাঁটি থেকে মানে অপারেশন পরিচালনা করার অনুমতি কিন্তু স্টারমার সরকারই দিয়েছিলেন, এবং অ্যান্ডি বার্নাম সেটাই কন্টিনিউ করবেন, নতুন কোনো কিছু করছে না, নতুন সুবিধা দেবে বলে মনে করেন না। বা তিনি এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই যুদ্ধে ব্রিটেনের অংশগ্রহণ করবে বা এই ধরনের কোনো প্রতিশ্রুতিও তিনি দিচ্ছেন না। এবং আমি দেখলাম যে তার যে নতুন পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড, তিনি কিন্তু গিয়ে গালফ দেশগুলো সফর করেছেন, গিয়ে তাদেরকে সমর্থন জানিয়েছেন যে গালফ দেশগুলোকে ব্রিটেন সমর্থন জানাবে যাতে ইরানের আগ্রাসনের বিরুদ্ধে ব্রিটেন অবস্থান নেবে। সেটা ঠিক আছে, কারণ এইসব দেশগুলোর সাথে ব্রিটেনের খুবই পুরনো সম্পর্ক। অনেকে বলে যে এইসব দেশগুলো বানানোই হয়েছে ব্রিটেনের হাত দিয়ে, এবং এইসব দেশে যেসব রাজ পরিবার ক্ষমতা নিয়ে বসে আছে সেগুলোকে ব্রিটেনই বসিয়েছিল ওখানে। কাজেই ব্রিটেন অনেক দিন তাদের রক্ষক ছিল। পরবর্তীতে তারা আমেরিকার সেই রক্ষকের ভূমিকায় চলে আসে, কিন্তু এখন আমেরিকা তো সেই রক্ষকের ভূমিকা পালন করতে পারেনি। কাজেই ব্রিটেন গিয়ে আবার তাদেরকে আশ্বস্ত করছে যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি কোনো পদক্ষেপ এই ব্রিটিশ সরকার নেবে বলে আমার মনে হয় না। আমরাও আশা করি যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে এই যুদ্ধ চলছে সারা বিশ্বকেই এক ধরনের বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, এবং এটা যত দ্রুত যুদ্ধ অবসান ঘটে আর বিশ্ববাসী স্বস্তি ফিরে পাবে। সাবির মুস্তফা, চর্চাকে সময় দেওয়ার জন্যে আপনাকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।